নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে যে কথাটি বলবো খুবই চিন্তার বা ভয়াবহ ব্যাপার। একটি মৃতদেহ কি করে একজনের জীবন পাল্টে দিতে পারে সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এটা সত্যি ঘটনা এবং এটা আমার বাড়ির কাছেই প্রাচী শিয়ালদা প্রাচী সিনেমা হল যারা চেনো তারা জানবে। ওখানে সার্পেন্টাইন লেন বলে একটি রাস্তা আছে, ওর ওপরই এই মানে যার কথা বলবো সেখানেই তার বাপের বাড়ি। তো তার আগে মানে গল্পটি বলার আগে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে দাঁড়িয়েছো, আমায় ভালোবাসা দিয়েছো, আমার ওপর বিশ্বাস রেখেছো। এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। একবার সুযোগ দিয়ে আমাকে দেখো না। আমি তো জীবনের সত্যি ঘটনাগুলোই বলি, তো আমার তো সাবস্ক্রাইবার বাড়ছে না। তো সত্যি যে যুগ নয় এখন, সেটাই আমি বুঝলাম। যারা মিথ্যে অভিনয় করে, বরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, এদিক ওদিক চলে আলাদা গিয়ে বাসস্থানে থাকতে আরম্ভ করলো, যেন ডিভোর্স হয়ে যাওয়ার মুখোমুখি, আবার জোড়া লেগে গেল, বা মিথ্যে বলে বলে অসুস্থতার নাম করে টাকা আদায় করে, তাদের চ্যানেলে লাখ 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 কোটি কোটি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স। এবং প্রত্যেকেই যে এরকম তা বলবো না, কিন্তু বেশিরভাগই তাই দেখি আমি। এখন তো এটা ট্রেন্ডে চলছে যে বরের সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য চলে যাচ্ছে, আবার কিছুদিন পরে তাদের ভাব ভালোবাসা হয়ে যাচ্ছে। এটা এখন ফ্যাশন মানে কি আর কি বলবো, বলার নেই। তো সত্যি কথা আজকাল কেউ বিশ্বাস করে না। তো তবুও বলছি, যদি মনে করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরো। তো আমি আমার আজকের এই গল্পটি বলতে শুরু করলাম, এবং রোমহর্ষক একটি গল্প। আগেই বললাম যে ওই সার্পেন্টাইন লেনে একটি পরিবার থাকতো। বাবা, তার 3 মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আর 2 মেয়ের বিয়ে হয়নি, এবং 2 ছেলে। একটি পরিবার। তো যে বাবা, বাড়ির কর্তা, সে ওই রাস্তায় হয় না গামছা, বেড কাভার, বেডশিট, ধুতি, টুকটাক জিনিস বিক্রি করে রাস্তায়। শীতকালে গায়ের কম দামি চাদর রাস্তায় একটা ঝুড়ির মধ্যে বা ডালার মধ্যে করে তাদের বাবা বিক্রি করত। সেই করে তার 5 ছেলে মেয়েকে কোনো রকমে লেখাপড়া শিখিয়ে বড় করে, মানে প্রত্যেকে মানে মিনিমাম এডুকেশনটা ছিল, যেটা আজকালকার দিনে মিনিমাম গ্র্যাজুয়েশন, তখনকার দিনে কিন্তু মিনিমাম ছিল না। তো লেখাপড়া করিয়েছে, বড় মেয়েটির বিয়েও হয়ে দিয়েছেন ওই বাবা, হকাস কর্নারে যে বসতো সেই বাবা, তো দিয়েছে। এবং 2 ছেলে, তারা এই গরিব সংসারে জোয়াল টানার ভয় বিয়ে থা করে আলাদা হয়ে গেছিল। তারপরে রইল বাবা মা আর 2 মেয়ে। এক মেয়ের নাম মৃন্ময়ী, এক মেয়ের নাম চিন্ময়ী। তো আজকে যে ঘটনাটা সেই চিন্ময়ীকেই নিয়ে। তো এই মৃন্ময়ী চিন্ময়ী দুজনেরই বিয়ে হয়নি, মানে তারা আমার থেকে অনেকটাই বড়। এটা আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে এই পরিবারের সাথে আমার চেনা জানা, অনেকটাই বড়। মানে যে মৃন্ময়ী, যে মেজ মেয়ে, তার এখনও বিয়ে হয়নি, তার বয়স এখন 60, কেন প্রায় 70-এর কাছাকাছি। এবং যে চিন্ময়ী, যাকে নিয়ে আমি আজকে বলবো চিনুদি আমি বলতাম, তো তাকে নিয়ে আজকে গল্প বলবো। সেও আমার থেকে প্রায় 6-7 বছরের তো বড় হবেই। তো তাদের বিয়ে হচ্ছিল না। এক তো আর্থিক দিক থেকে অনটন, ওই রাস্তায় রাস্তায় বসে গামছা, টুকটাক কম দামি কাপড়, জামা কাপড় বিক্রি করে আর কতই আয় হয়, সেই দিয়ে কোনো রকমে খাওয়া দাওয়াটা চলতো। আর বাড়িটাও ভাড়া বাড়ি ছিল, সেই ভাড়াও গুনতে হয়, ইলেকট্রিসিটি গুনতে হয়। আর মা ছিল হোম মেকার। আর যে চিনুদি, মানে চিনুদি না, মৃন্ময়ী দি যে মেজো,
সে নার্সিং ট্রেনিং নিয়ে নার্সিং স্টাফের কাজ করতো। সে যখন দাঁড়িয়ে গেল তখন সংসারটা একটু হলেও সচ্ছল হলো। তো দুই মেয়ের বিয়ে হচ্ছিল না, এই এক বললাম আর্থিক কারণে, আর দ্বিতীয় কারণ হলো তারা দেখতে শুনতে খুব একটা ভালো ছিল না। মানুষ তো সবসময় মানে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, এই কথাটাতে আছে। কিন্তু দর্শনধারী করতে গিয়ে যে অনেক মেয়েদেরই মনটা কুটিলতায় ভর্তি, মনটা যে সুন্দর না সেটা মানুষ ভুলে যায়। এরা দুই বোন কিন্তু খুব পরোপকারী, এবং যখনই যার বিপদ ঘটেছে তারা, তুমি একবার ফোন করবে তারা কিন্তু রাত বিরেতেও চলে আসতো। তো সেই গুণটা কে দেখবে বলো? তো চিনুদি, চিন্ময়ী আর কি যার নাম, ছোট মেয়েটি, তো সে গান বাজনা শিখলো। টিউশন করে করে যে টাকাটা পেত, ওর ছোটোবেলা থেকে গান শেখার খুব শখ ছিল। কিন্তু বাবা তো শেখাতে পারিনি। কিছুটা বড় হওয়ার প্রায় বেশ বয়সেই 15-16 বছর হয়ে যাবার পরই সে গান বাজনা শিখতে আরম্ভ করলো, পাড়ারই একজনের কাছে শিখতে আরম্ভ করলো। করে দেখা গেল সে খুব ভালো গায়, তার সুর তাল এবং গলাও খুব মিষ্টি। এবং তার ফলে কি, পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেলে তাকে গানের সুযোগ দিতে লাগলো। সে প্রথম দিকে অর্থের বিনিময় করতো না, গান গাইতো, কিন্তু আস্তে আস্তে টুকটাক ঘরোয়া ফাংশান, তারপরে কোনো ছোটোখাটো ফাংশানে তাকে ডাকা হতো, সে গান গাইতো এবং কিছু টাকা পয়সাও সে পেত। তো এক বোন ওই নার্সিং স্টাফ ছিল বলে সে কিছুটা মানে ভালোই সে রোজগার করতো, SSKM এর নার্স। তো ভালোই সরকারি, ভালোই মানে তাদের অবস্থা সচ্ছল হয়ে উঠলো। এবং তাদের বাবাকে তারা কাজ, মানে তুমি আর রাস্তায় দাঁড়িয়ে ওইসব বিক্রি করো না, তুমি বাড়িতেই থাকো, আমরা দুই বোন কোনো রকমের সংসার চালাবো। তো এই ফাংশন করতে করতে চিনুদুই একটি ছেলের সঙ্গে বা একটি ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক ওর গান, ওনার মানে চিনুদির গান শুনে পছন্দ করলো এবং তাকে প্রেম নিবেদন করলো। কিন্তু একটা টুইস্ট আছে, সেটা হলো ওই ভদ্রলোকের কিন্তু আগে একটি বিবাহ ছিল এবং বউটি মারা গেছে। তার একটি 7 কি 8 বছরের মেয়ে আছে। তো সে তখন সেই কথাটা বললো, দেখো আমার আগে একটা বিয়ে হয়েছে, মানে যা যা ঘটনা সে বললো, আমার স্ত্রী মারা গেছে, আমার একটি মেয়ে আছে, এই বলে টলে। একে তো মেয়েগুলোর বিয়ে হয় না, তারপরে যেচে পড়ে একজন বললো হোক না দোজ করে। তো বাবা মা হেসে খেলেই বিয়ে দিয়ে দিল, মানে যেরমভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় সেরমভাবেই তাদের বিয়ে হলো এবং সে তার শ্বশুর ঘর করতে চলে গেল। শ্বশুর ঘর কোথায় ছিল জানো? ওই যারা এদিকে থাকো জানো, কলেজ স্কোয়ার, মানে স্কোয়ারের সামনে যে একটা ওই কর্পোরেশনের বড় অফিস আছে না, তার পাশে একটা সরু গলি, সেই গলি দিয়ে ঢুকে তার শ্বশুর বাড়ি। তার বরের একটা ওই কলেজ স্ট্রিট মার্কেট এর মধ্যে একটা, মানে মার্কেটে বলাটা ভুল, রাস্তার ওপরই, কিন্তু ওই কাঠের বক্স মতন করা, তার মধ্যে ওই তোমার মেয়েদের সায়া, রেডিমেড ব্লাউজ, সায়া এবং ছেলেদের গেঞ্জি, মানে ইনারওয়্যার, মেয়েদের ইনারওয়্যার, এইসবের একটা ছোট্ট দোকান ছিল। সেই দিয়ে ওদের সংসার চলতো। আর চিনুদি তো গান গেয়ে বেড়াতো, এতে ওদের সংসারটা ভালোই চলছিল। পরবর্তীকালে চিনুদির এক মেয়ে এক ছেলে হলো, মানে অল টোটাল 3 ছেলে মেয়ে। এই করে করে প্রায় 15টা বছর কেটে গেল। 15 বছর কেটে যাবার পর যে আগের পক্ষের যে মেয়েটি, সে নিজে একটি ছেলের সঙ্গে ভাব ভালোবাসা করে, সেই ছেলেটি ছিল হিন্দুস্তানি, পাড়াতেই থাকে। তো তার সঙ্গে বিয়ে করলো। প্রথমে তো তার বাবা এবং এই সৎ মা বলতে পারো, সৎ মা কিন্তু চিনুদি কিন্তু একদমই সৎ বলা উচিত না, সে আপন মায়ের থেকেও বড়। মেয়েটিকে লেখাপড়া নিয়ে, মানে স্কুলে নিয়ে যাওয়া ছোট্ট থেকে, আরও তো তার দুটো, মানে অল টোটাল 3টে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা, কোনো সে পার্থক্য করেনি। এবং মেয়েটাকে গান শেখালো, নিজের মানে হারমোনিয়াম কিনে দিল, গান শেখালো। মেয়েটা ভালোই গাইতো, মানে ওই আগের পক্ষের মেয়েটা কিন্তু ভালোই গান গাইতো। তো ওই করে তারপরে সেই হিন্দুস্তানিকে বিয়ে করলো। তো তাদের মা বাবা বললো, কেন তুই এত ভালো গান করিস, লেখাপড়া করেছিস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিস, তোর কি আমরা ভালো করে দেখাশোনা করে বিয়ে দিতে পারবো না? একটা হিন্দুস্তানি, তার আবার ওই লোহা লক্করের হিসাবের দোকান, তাকে তুই বিয়ে করবি কেন? কিন্তু মেয়ে নাছর বান্দা না, তাকেই বিয়ে করবে। তখন চিনুদি তাকে বোঝালো যে
তুই যদি এরকম বিয়ে করিস তখন লোকে ভাববে সৎ মা একটা খারাপ জায়গায় বিয়ে দিয়েছে, আমারই দোষ হবে। বলে কেন তোমার দোষ হবে, আমি তো প্রেম করে বিয়ে করছি। তারপরে এই করে করে মেয়েটি পালিয়ে গিয়ে নাকি বিয়ে করেছিল, পরে আবার ওদের যোগাযোগ হয়েছিল এবং ভালোই সম্পর্ক হয়েছিল। আসল ঘটনায় আসা যাক। ইতিমধ্যে চিনুদির যে ছেলে মেয়ে দুটো, মানে নিজের গর্ভে যাদের জন্ম দিয়েছে সেই ছেলে মেয়ে দুটোও বেশ বড় হয়ে গেছে। ছেলেটা বোধহয় কলেজে যাচ্ছে আর মেয়েটা বোধহয় মাধ্যমিক পাশ করে গেছে। তো ওদের নিয়ে তো তখন ওরা ঠিক করলো একবার যে ওরা দীঘা বেড়াতে যাবে। তো দীঘা বেড়াতে যাবে, তখন ওই যে আগের পক্ষের যে মেয়েটি আর জামাইটি তারা বললো আমরাও যাবো তোমাদের সঙ্গে, তাহলে সবাই মিলে আমরা হই হই করে দীঘা বেড়াতে যাই। তো সবাই মিলে ওরা গেল, 3 দিনের জন্য গেল, মানে 3 রাত থাকবে ওরা। তো সেরকমভাবেই গেল, যাচ্ছি যখন 3 দিনই থেকে আসি। দীঘায় অনেকে একদিনেও ফিরে আসে, কিন্তু এরা মনে করলো যে আমরা 3 দিন থাকবো, একটু সমুদ্রের হাওয়া খাবো, একটু রিল্যাক্স করবো। তো গেল। প্রথম দিনটা তো তাদের ভালোই কাটলো, হোটেলে উঠলো, হোটেলের কাছাকাছি সমুদ্র, 2টো ঘর নেওয়া হলো, একটাতে মেয়ে জামাই, একটাতে তারা স্বামী স্ত্রী এবং তাদের ওই 2 ছেলে মেয়ে। ডাবল বেডের ঘর নেওয়া হলো আর একটা সিঙ্গেল বেডের, মানে একটা ডাবল বেডের ঘর, একটা 4 বেডের ঘর নেওয়া হলো। তো ভালোভাবেই ওরা থাকছে, মানে গেছে, আনন্দ করলো। সেই সন্ধ্যেটা ওরা বিচে ঘুরে বেড়ালো, ঘোড়ার পিঠে চড়লো, তার ছেলেমেয়েরা খুব আনন্দ করেই কাটতে লাগলো। তো ওরা ডিসাইড করলো পরের দিন ওরা সমুদ্রে চান করবে। তো সেই মতন 11টা সাড়ে 11টায় চান করতে গেল। তো ওরা চান করছে যেমন হয়, সমুদ্রের জলে চান করছে। চিনুদিও পাড়ে বসে আছে, কারণ বলে বাবা আমি সমুদ্রের মাঝখানে যাবো না, আমার ভয় করছে, ওই যে ঢেউগুলো আসে সেটাই গায়ে লাগছে। হঠাৎ ওরা সবাই দেখলো যে কয়েক হাত দূরেই একটা জায়গায় বেশ ভিড় হয়েছে এবং বোধহয় 100-150 জন লোক ভিড় করে ঘিরে কি একটা যেন দেখছে এবং নানা রকমের কথাবার্তা হচ্ছে। এমন সময় দেখা গেল যে ওই সি বিচে একটা পুলিশের গাড়িও এসে দাঁড়ালো। তো কৌতূহলবশত এরা সবাই মিলে দৌড়ে গেল, দেখি কি হয়েছে। তো হয়তো কোনো সামুদ্রিক কোনো জন্তু উঠেছে বা কোনো মাছ উঠেছে, সেটাই বোধহয় দেখতে গেল, বা সাপখোপের ব্যাপার কিনা কে জানে। তো ওরা দৌড়ে দেখতে গেল। তা দেখ মানে দেখলো যে একটি পুরুষ মানুষের, একটি লোকের লাশ, ডেড বডি। তো সমুদ্রের জলে বোধহয় কোনো রকমে চান করতে গিয়ে ডুবে গেছিলো বা থেকে ভেসে আসছে সেটা কেউ জানে না। ঢেউ তাকে ফেলে, মানে বিচে দিয়ে গেছে সেই বডিটাকে। তো এমন সময় পুলিশ এসে দাঁড়ালো। পুলিশ বলে তোমরা একে চেনো, তোমাদের লোকাল লোক? বলে না একে তো আমরা চিনি না, এখানকার লোক বলে তো মনে হচ্ছে না, হয়তো কোনো পর্যটক হবে, হয়তো বেড়াতে এসে চান করতে গিয়ে ডুবে গেছে, বা রাত্রিবেলা হয়তো সুইসাইডও করতে পারে, জানি না। তো পুলিশ ওকে পোস্টমর্টমে নিয়ে যাবে। তো সবাই মিলে ডেড বডিটাকে দেখছে একটা ভদ্রলোকের ডেড বডি। তো কত বয়সে অত বোঝা যাচ্ছে না, তো দেখছে। তো সবাই যখন ওটা দেখতে ব্যস্ত, তখন পরিবারে যখন বডিটা নিয়ে গেল, তখন পরিবারের লোক মানে দেখলো, চারিদিকে দেখলো চিনুদি কিন্তু বিচে নেই। এ কি, কোথায় গেল? তখন ওদের বাবাই, তোদের মা কোথায় গেল? তখন ও জানি না, তো মাতাই তো পাশে দাঁড়িয়েছিল। তখন বললো যে চল আমরা হোটেলে যাই। তখন ওরা দৌড়ে হোটেলে গেল, যে হোটেলে ওরা উঠেছিল। উঠে গিয়ে দেখলো যে চিনুদি তার বাক্স, মানে লাগেজ প্যাক করছে, মানে বাক্স প্যাকটা প্যাক করছে, প্যাকিং আরম্ভ করেছে। তখন ওর বর বললো এ কি তুমি প্যাক করছো কেন, কি ব্যাপার? বলে না আমরা এক্ষুনি ফিরে যাবো, আমি আর এখানে থাকবো না। তখন কেন, আজকে রাতে থাকার কথা, কালকে রাত, সবে তো 1 রাত গেছে, আমাদের 3 রাত থাকবো বলে এসেছি, তুমি চলে যাবে একবার? বলে না তোমরা যেতে হয় যাও, না যেতে হয় না যাও, আমি এক্ষুনি কারেন্ট টিকিট কেটে আমি কলকাতায় চলে যাচ্ছি আমার বাড়িতে। তা এটা শুনে তো কেউ দাঁড়াবে না। তখন ওরা সবাই মিলে প্যাক করে, মানে ওদের আনন্দটা মাটি বলতে গেলে হয়ে গেল। তো চলে গেল এবং ওই যে বাসে উঠলো, একটাও কথা সে বলেনি। বাড়ি ফিরে এলো, একটাও কথা না। সবাই জিজ্ঞাসা করছে তুমি ওরকম ডেড বডিটা দেখে এরমভাবে তুমি রিয়্যাক্ট করছো কেন, কী হয়েছে তোমার? কি কোনো চেনা জানা মানুষ? কোনো কথা না, মানে অ্যাজ ইফ কথা বলতে জানেই না।
স্পিচলেস, মানে বোবা হয়ে গেছে বলতে গেলে। তারপরে এরকম যাচ্ছে কিরম একটা ঘুম মেরে আছে, কথা বলছে না, কারোর সঙ্গেই কথা বলছে না, বরের সঙ্গে কথা বলছে না, ছেলে মেয়ে দুটোকে কিন্তু রান্না বান্না করছে, রান্না বান্না করে ছেলে মেয়ে দুটো স্কুল কলেজে যাচ্ছে, তাদের খেতে দিচ্ছে, স্বামীকে খেতে দিচ্ছে, নিজে কি করছে, খাচ্ছে কি না খাচ্ছে জানেন, কেউ বাড়ির লোক খোঁজই নেয়নি, এই করছে, এরমভাবে চুপচাপই আছে এবং কিছু কাজ সে করতে ভুলে যাচ্ছে। যেমন একদিন নাকি বলছে ওর মেয়ে পরবর্তীকালে গল্প করেছে, মানে ওই আগের পক্ষের মেয়েটি, যে জানো খাবার বসিয়েছে, একদিকে ভাত গ্যাসের একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছে, একদিকে কিছু একটা তরকারি বসিয়েছে, পুড়ে গেছে, ভাত লেগে গেছে, পোড়া গন্ধে সারা বাড়ি মমক করছে, কিন্তু মা ওই গুম হয়ে বসে আছে। তারপরে কে যেন জানতে পেরে বা করেছে, দেখে এ কি পোড়া গন্ধ কেন বেরোচ্ছে, তখন দেখে সব মানে ওই তরকারি ঝোল টোল পুড়ে ছাই, কড়া একেবারে কুচকুচে কালো। যেহেতু মেয়েটি পাশাপাশি থাকে, মানে কাছাকাছি থাকে, তাকে খবর দিল, তখন ও বললো, মা তুমি এ কী করেছো, সব পুড়িয়ে ফেলেছো, বা ওরা সবাই মিলে বাড়িতে এসে কি খাবে, আর দুপুরবেলা তো বাবা খেতে আসবে। তখন সেই সব পরিষ্কার করে ধুয়ে ফুয়ে ওর মা আর কোনো কথা বললো না, গিয়ে গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘরে শুয়ে পড়লো। তখন মেয়েটি এসে আবার ভাত যা যা ছিল বাড়িতে রান্না করলো, কারণ তার বাবা এসে খাবে, তার ভাই বোনেরা এসে খাবে, কি খাবে। তারপর থেকে ওর বাবা বললো যে তুই তোর সংসার সামলে, তুই যদি পারিস এসেই টুকটাক রান্না করে দিস, এর হাতে তো আমি ছেড়ে দিতে পারছি না। এবার দেখা গেল একদিন সে তার হাতের যে শিরা সেটা ব্লেড দিয়ে কাটার চেষ্টা করছে, মানে মানে রক্ত বেরিয়েছে কিন্তু পুরোপুরি সে কাটতে পারেনি। তো হসপিটালে নিয়ে গিয়ে সেটা স্টিচ করা হলো, মানে মৃত্যুর হবে সেরকম, মানে প্রচণ্ড ব্লিডিং হয়েছে। তার হওয়ার আগেই তার বর চলে এসছে কোনো ভাগ্যক্রমে, দেখে রক্ত পড়ছে, তো সঙ্গে সঙ্গে সে তো চেপে নিয়ে সামনে আমাদের ওদের বাড়ির সামনে বোধহয় ওই মেডিকেল কলেজ হসপিটাল, ওখানে নিয়ে গিয়ে সেখানে স্টিচ ফিচ করেছে। মানে দেখা গেল তার সুইসাইডাল টেন্ডেন্সি, মানে আত্মহত্যার প্রবণতা হয়েছে। তখন ভদ্রলোক মানে স্বামীজি তাকে একটা সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল, কারণ সবাই বললো, ওর মেয়ে জামাই বললো মায়ের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, তুমি ডাক্তার দেখাও বাবা, কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাও, মা ঠিক হয়ে যাবে। তো গেল। এবার তো উনি তো কথা বলবেন, মানে যে ডক্টর, উনি তো কথা বলবেন, নানা রকমের কথা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো ওই দিনকার পরে এরকম হয়েছে, আপনি এখানে পূর্ব পরিচিত, ওনাকে দেখে কেন আপনার এরকম হলো, আপনার কি চেনা জানা, বা আগে আপনার সঙ্গে কোনো বন্ধুত্ব ছিল, আপনার বন্ধু, এরকম নানা রকমের প্রশ্ন করছে। উনি পুরো মানে ওর মেয়ে বলছে যে বাবা নাকি বলেছে বাড়িতে এসে, তোর মা দুটো হাত এরমভাবে বসে টেবিলে বসে মাথাটাকে এরকম নিচু করে আছে, কোনো কথা সে বলছে না, আছে। তো উনি বা কত টাইম দেবেন একজন পেশেন্টের, তবু উনি কিছু মানে ওষুধপত্র লিখে দিল যে এগুলো খাওয়া যাতে মানসিক দিকটা একটু শান্ত হয়, এই হয়, আর আপনারা চোখে চোখে রাখবেন, একেবারে বাড়ি খালি করে যাবেন না, কিন্তু দেখছেন তো একবার এরকম করেছে, এই ব্যাপারটাই সুইসাইড করার প্রবণতাটা বারবার হতে পারে, আপনারা কিন্তু প্লিজ চোখে চোখে রাখবেন। আপনি তো বেরিয়ে যান কাজের, ছেলেমেয়েরাও বেরিয়ে যায়, পারলে আপনি সঙ্গে করে দোকানে নিয়ে যাবেন, যদি তার মনটা ভালো লাগে যে তুমিও আমার সঙ্গে দোকানদারি করো। তো তার স্বামী সেটাই বলল যে চলো তুমিও দোকানে বসো, এমনভাবে বললো যে চলো না, আমি একা সামলে উঠতে পারছি না, আমাকে তো মাঝে মাঝে মালপত্র তুলতে যেতে হয় বড় বাজারে, তো তুমি গেলে আমার খুব সুবিধা হয়, তুমি গিয়ে বসো। তখন ও শুধু ঘাড় নেড়ে বললো না, যাবে না। তো কি সে আর কি করবে বলো, তাকেও তো ঘর বাড়ি মানে সংসার চালাবার জন্য রোজগার করতে হবে, তাকে তো দোকানে বসতেই হবে, কারণ এখনও তো তার দুটো ছেলে মেয়েকে মানুষ করা, বড় করার ব্যাপার আছে। তখন সে বলল, তার মেয়েকে বললো, তুই তো সংসারের কাজ করে টোরে এসে তুই মায়েরকে চোখে চোখে রাখিস। তো সে তাই বড় মেয়েটা সেই মতোই করতে লাগলো। ইতিমধ্যে বড় মেয়েটা সন্তান সম্ভবা, সেও তার সংসারের নিজস্ব সংসারের কাজ সেরে সে দৌড়ে দৌড়ে দুপুরবেলা মায়ের কাছে আসতো, মাকে খেতে দিত, বাবা কাছ থেকে এলে খেতে দিল। মা নাকি
ভাতটাকে নাড়াচাড়া করে দু একবার মুখে দিত, অর্ধেক ভাত নাকি তার ফেলা যেত, মানে খেত না দিনের পর দিন। চেহারাও নাকি খুব খারাপ হয়ে গেছিলো, চোখের তলায় কালি পড়ে রোগা, গলাটা নাকি সরু হয়ে গেছিলো, মানে ভীষণই মানে মানে ধাক্কা দিলেই পড়ে যাবে এইরকম একটা ব্যাপার। তো এরমভাবেই কিছুদিন গেল, মানে ওই ওই ঘটনার পর 2-3 মাস কাটলো, কিন্তু সে কথা বলে না, শুধু মাথা নাড়ে, হ্যাঁ বলে না বলে, এই পর্যন্ত। মেয়েটি বা কতদিন করবে, বাড়ির কাছে বিয়ে হয়েছে বলে সে আসে দৌড়ে দৌড়ে, কিন্তু তারও তো ছেলে মেয়ে হবে, তার নিজের দিকেও তো থাকতে হবে, মানে নিজের কথাও তো ভাবতে হবে, তাও তো এসে রান্না করে দেয়, এটা করে দেয়, ওটা করে দেয়, এইগুলো সে করতে থাকে। মেয়েটা ভালোই বলতে হবে, সৎমাকে সে প্রচণ্ড ভালোবাসত এবং সৎমাও তাকে ছোটোবেলায় ভালোবেসেছে, বড় করেছে, তা নালে রিটার্নে সে কেন ভালোবাসা দেবে। একদিন কি হলো জানো, রাত্রিবেলা, সবে ওর বর, মানে রাত্রিবেলা বড় একটা বউ, হ্যাঁ রাত্রি বলতে পারো, 9টা 9:30, ওর স্বামী এসে হাত মুখ ধুয়ে খাবে, তখন ও সে রুটিটা করে দিত, করে খেতে দিত, এবং তারপরে ছেলে মেয়েদের একসঙ্গে খেতে দিত, তারপরে শেষের দিকে সে নিজে খেতো হয়তো না, কোনো রকম হয়তো অর্ধেক রুটি খেলো কি একটা রুটি খেলো এইরকম। তো রুটি টুটি খেতে দিয়েছে, দিয়ে রাত্রে ডিনার, রুটি খেতে দেওয়া মানে বলি রাত্রে দিয়ে 2 ছেলে মেয়েকে এবং বরকে দিয়ে, রোজই তাই করে, রান্নাঘরে কাজ করে, ওদের খাওয়া হয়ে গেলে পরে তারপরে সে কোনো রকমে খায় কি না খায়, তো এইরকম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাকে খুঁজছে, কোথাও ঘরের একটা ঘরের মধ্যেও সে নেই, কোথায় গেল, রাস্তায় বেরিয়ে দেখছে, মেয়েকে ফোন করলো, হ্যাঁ রে তোদের বাড়িতে গেছে, না নেই নেই, এরম খোঁজাখুঁজি হচ্ছে। তারপরে হঠাৎ একটা ধপ করে প্রচণ্ড জোরে আওয়াজ, রাস্তার লোকেরা চেঁচামেচি করলো, ওমা কে আছো গো, এসো গো, তো এসো গো, দেখো তোমাদের বাড়ির বউ পড়ে আছে, মানে ছাদ থেকে সে ঝাঁপ দিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে সে কান দিয়ে, মাথা দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে, যখন তাকে হসপিটালে মেডিকেল কলেজে নিয়ে গেল, যে সঙ্গে সঙ্গেই সে চলে গেছে। তবু নিয়ম মাফিক তাদের তো পোস্টমর্টম হবে, সবই হলো, এই মানে সে সুইসাইড করলো, মানে এত চোখে চোখে রাখার পর সে সুইসাইড করলো। তার মেয়ে এবং পরিবারের লোকেরা আজও এই প্রশ্নটা তাদের তাড়িয়ে বেড়ায়, কেন ওই ডেড বডিটা দেখে তার মনে কি রিয়াকশান হয়েছিল, যে সে এইরকম ঘুম মেরে গেল, তার মুখের কথা ভাষা চলে গেল, গান যে এত ভালোবাসতো, গানই সকালবেলা উঠে গান গাইতো, রান্না করতে করতে গান গাইতো এবং গান শুনতো, ইউটিউবে গান চালিয়ে দিত, ব্লুটুথে গান চালিয়ে সে গান শুনতো, মানে গানই তার যেন প্রথম ভালোবাসা। এই 3-4 মাসে গানও শোনেনি, কিছু না, কথা বলেনি, গান গাইনি, অনেক ফাংশনসের মানে কল এসেছিলো, সে যায়নি। তো ওই মৃতদেহটার মুখের দিকে তাকিয়ে সে কী এমন দেখলো, কী এমন দেখলো, এই প্রশ্নটার উত্তর আজও কেউ পায়নি। এটা কি তার কোনো জন্মান্তর, মানে কিছু একটা হবে, ওটা দেখে তার আগের জন্মের কোনো ঘটনা মনে পড়ে গেছিলো, যে ও হয়তো তার আগের জন্মের স্বামী ছিল, হয়তো সে মরে গেছে বলে সেও ফিরে যেতে চায় তার কাছে আবার, সেটা কোনো ব্যাপার নাকি কি ব্যাপার, মানে এর মনে কি মানে রিয়াকশান হলো বা প্রতিক্রিয়া হলো, সেটা আজও, মানে এটা হয়েছে মোটামুটি 2022-এর কথা আমি বলছি, 21 কি 22, করোনাটা সবে মানে শেষের দিকে, তখনকার কথা জানো। আজও পর্যন্ত এই পরিবার তাদের প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে, প্রশ্নের উত্তর তারা পায়নি। কি বলবো বলো, মানে কি হলো, মানে এটা মানে আমিও ভাবি মাঝে মাঝে কি হলো, এই চিনুদি এরকম নিজেকে নিজে মেরে ফেললো, একটা ডেড বডিতে কি ছিল। তো কেমন লাগলো আমার এই সত্যি ঘটনা প্লিজ জানিও। এটার কোনো মানে এর গল্পটা শেষ হয়েও শেষ হলো না, মানে শেষটা তোমাদের কাছে আমি কি বলবো, বানিয়ে বানিয়ে তো আর বলতে পারবো না, তো শেষটা কি আমি নিজেও জানি না, মানে কেন সেটাও আমি জানি না। তো কেমন লাগলো আজকের আমার এই সত্যি ঘটনা এবং ভয়াবহ বেদনাদায়ক ঘটনা আমাকে প্লিজ জানিও। আমার ভালো লাগবে লাইক কমেন্ট করলে এবং আমার পাশে থেকে।
বাই, থ্যাংক ইউ সো মাচ।